আজকে আমি নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের অন্তর্গত ধ্বনি ও স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। এই ধ্বনি এবং স্বরধ্বনি এগুলো কিন্তু আমাদের ভাষা কিংবা শব্দ ব্যবহারের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই শৈশবকাল বা শিশুকাল থেকেই ধ্বনি, তার সঙ্গে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি শিখেই বড় হই, যেগুলো না হলে আমাদের ভাষা, কথা, শব্দ কোনোটাই তৈরি করতে পারবো না। শুরুতেই চলে আসি ব্যাকরণ সম্বন্ধে। যেহেতু এটা ব্যাকরণের একটি ভাগ, তাই আমাদের ব্যাকরণ সম্বন্ধে জেনে নিতে হবে। ব্যাকরণের ইংরেজি প্রতিশব্দ হলো গ্রামার। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি বা উৎসগত অর্থ বিশ্লেষণ। ব্যাকরণ শব্দটির প্রকৃতি প্রত্যয় হলো বিপূর্বক আ যোগ ক্রি, করও লেখা যেতে পারে যোগ অন, অর্থাৎ অনট, যার অর্থ বিশেষ ও সম্যক রূপে বিশ্লেষণ। তাহলে আমরা জেনে নিলাম যে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষ ও সম্যক রূপে বিশ্লেষণ, অর্থাৎ পুরোপুরিভাবে সঠিকভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণের ইংরেজি প্রতিশব্দ হলো গ্রামার, যেটি গ্রিক ভাষা থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ শব্দশাস্ত্র। ব্যাকরণ হলো একটি কাঠামোগত নিয়ম, অর্থাৎ যে শাস্ত্র বা বিদ্যার সাহায্যে কোনো ভাষাকে সম্যক বিশ্লেষণ করে তার গঠনরীতি ও স্বরূপকে চিনিয়ে দেয় এবং শুদ্ধভাবে বলতে অর্থাৎ পঠনে ও লিখতে অর্থাৎ লিখনে শেখায়, সে বিদ্যা বা শাস্ত্রকে ব্যাকরণ বলে। তাহলে এখানে আমরা জানলাম যে ব্যাকরণ কি বা ব্যাকরণ কাকে বলে। এরপরে আমরা চলে আসব ভাষা। আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিজেদের প্রয়োজনে প্রচুর শব্দযোগে বাক্য প্রয়োগের মাধ্যমে কথা বলি বা ভাষার ব্যবহার করি। তাহলে ভাষার সংজ্ঞায় বলা যায়, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্র বা কণ্ঠনালীর সাহায্যে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টির দ্বারা সম্পাদিত কোনো একটি জনসমাজের প্রচলিত প্রয়োজন মতো বাক্যে প্রযুক্ত হওয়ার উপযোগী অর্থযুক্ত শব্দ সমষ্টিকে বলে ভাষা। আমরা বলতেই পারি যে আমরা বিভিন্ন ধরনের ভাষা বলি, তাই না? যেমন পশু পাখিরাও ভাষা বলে, অর্থাৎ তাদের কিন্তু মানুষের মতো মুখ দিয়ে শব্দ বেরোয় না, কারণ মানুষই হচ্ছে সব থেকে উন্নত জীব, কিন্তু তাদেরও নিজেদের মধ্যে ভাষার আদান প্রদান হয়। কিন্তু এখানে দেখো, ভাষা বলতে বোঝাচ্ছে যে আমাদের বাকযন্ত্র, আমাদের মুখের মধ্যে বাকযন্ত্র এবং বাকযন্ত্রের সহকারী যে সমস্ত উপযোগী যন্ত্রগুলো রয়েছে সবগুলোকে আমরা একত্রে বাকযন্ত্র বলি। তো সেগুলির দ্বারা যখন কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি একসঙ্গে উচ্চারিত হয়, যেটা কোনো একটা বিশেষ জনসমাজে প্রচলিত হয় কিংবা বাক্যে প্রযুক্ত হওয়ার উপযোগী, আমরা যা খুশি বলবো, যেটার মধ্যে কোনো অর্থ থাকবে না বা শব্দগুলো পরপর সাজানো থাকবে না, যেটা অর্থোপযোগী হবে না, সেটা কখনোই ভাষা হতে পারে না। ভাষা তখনই হবে যেটা অন্য মানুষে বুঝতে পারবে। আমার সামনে যিনি আছেন তিনি আমার মনের ভাব বা মনের ইচ্ছাটা বুঝতে পারবেন, আমি তাকে বুঝিয়ে বলতে পারবো শব্দগুলো পরপর গুছিয়ে নিয়ে, তখনই সেটা ভাষা হবে। এরপরে আসি ধ্বনি। আমরা যদি হাতের সাহায্যে বা কোনো বস্তুর সাহায্যে কোনো রকম শব্দ বা আওয়াজ করি, তাহলে সেটা শুধুমাত্র বাইরের শব্দ বা ধ্বনি, কিন্তু ভাষাতত্ত্বের আওতায় আসতে গেলে তাকে অবশ্যই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হবে। ধ্বনি শব্দের অর্থই হচ্ছে আওয়াজ, সাউন্ড, যেটা একদম শব্দ। তো যখন আমরা হাত বা কোনো কিছু দিয়ে, ধরো টেবিলে একটা জোরে চাপড় দিলাম বা হাত দিয়ে হাততালি দিলাম, সেটাও কিন্তু ধ্বনি, কিন্তু সেই ধ্বনি এই ধ্বনি নয়। এই ধ্বনি কোন ধ্বনি? এই ধ্বনি হচ্ছে যেটা আমাদের মুখ দিয়ে বেরোবে, যেটা আমরা বাকযন্ত্রের সাহায্যে বলবো, এই ধ্বনি হচ্ছে সেই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি। অর্থাৎ বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে শব্দের বিশ্লিষ্ট বা ভগ্নাংশের উচ্চারণ হলো ধ্বনি। এক কথায় উচ্চারণকালে ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। যেমন আম একটা শব্দ, এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভেঙে দিই, তাহলে আমরা কি কি পাবো? আ, ম, অবশ্যই হসন্ত হবে, এটা ধ্বনি, এবং অ। যখন কোনো ব্যঞ্জন বর্ণ থেকে স্বরবর্ণকে বাদ দিয়ে দেওয়া হয় বা স্বরবর্ণ মুক্ত করা হয়, তখন কিন্তু সে ব্যঞ্জন বর্ণের নিচে অবশ্যই হসন্ত হয়, যেমন যেটা তখন ধ্বনিতে পরিণত হয়। এইগুলি এক একটি ধ্বনি। এরপর আসি বাকযন্ত্র। তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন হতেই পারে যে বাকযন্ত্র জিনিসটা কি। এই কারণে আমি তোমাদের বাকযন্ত্রটা বলে দিচ্ছি। বাকযন্ত্রটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে আমরা পাবো কি? বাক যোগ যন্ত্র। বাক শব্দের অর্থ হলো কথা, আর যন্ত্র হলো যে যন্ত্রের সাহায্যে কথা বলা হয়। অর্থাৎ কথা বলা হয় যে যন্ত্রের
সাহায্যে। এবার চলো আমরা দেখে নিই বাকযন্ত্রটা কী। আমরা যখন শ্বাস নিই তখন সেটি হলো প্রশ্বাস, আর যখন শ্বাস ছাড়ি তখন সেটা নিঃশ্বাস। নিঃশ্বাস কেন বলা হয়? নেই শ্বাস অর্থাৎ ছাড়া, যেখানে শ্বাস থাকে না সেটাই হচ্ছে নিঃশ্বাস। এই সময় অর্থাৎ নিঃশ্বাসের সময় আমাদের ফুসফুস থেকে হাওয়া শ্বাসনালী দিয়ে এসে নাক দিয়ে বেরিয়ে যায়। কথা বলার জন্য এই বেরিয়ে আসা বায়ু বা শ্বাসের প্রয়োজন। আমাদের গলার মধ্যে থাকা যে যন্ত্রের মধ্যে দিয়ে বায়ু বেরিয়ে যায় সেটি হলো স্বরযন্ত্র। এই যন্ত্রের মধ্যে দুটো সূক্ষ্মতন্ত্রী আছে। এই যে স্বরের যে যন্ত্র, এই স্বরের যন্ত্রের মধ্যে দুটো সূক্ষ্মতন্ত্রী আছে, এদের স্বরতন্ত্রী বলে। হাওয়া বা বায়ু যখন এই যন্ত্রের মধ্যে দিয়ে যায় তখন ওই তন্ত্রী দুটো কাঁপতে থাকে, যার ফলে ধ্বনির সৃষ্টি হয়। এই ধ্বনি হলো গলার আওয়াজ। তাহলে বুঝতে পারলে যে বাকযন্ত্র এইটা আসলে কী ধরনের যন্ত্র। এরপরে আমরা চলে আসছি পরের আলোচনায়। দেখো, কথা বলার জন্য স্বরযন্ত্র ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান বা যন্ত্রপাতিগুলো হলো ফুসফুস, জিহ্বা, তালু, দন্ত, ওষ্ঠ, নাসিকা, মুদ্রা। অর্থাৎ বাকযন্ত্রের মধ্যে এগুলো সব রয়েছে। এগুলো সবগুলোকে নিয়েই হচ্ছে বাকযন্ত্র। আমরা শুধু কণ্ঠনালীর যে সাহায্যে আওয়াজ করে তা নয়, আমাদের কথা বলার জন্য এগুলো সব প্রয়োজন। ফুসফুসের বায়ু প্রয়োজন, জিভের প্রয়োজন, তালুর প্রয়োজন, দাঁতের প্রয়োজন, ঠোঁটের প্রয়োজন, নাকের প্রয়োজন এবং মূর্ধার প্রয়োজন। তাহলে এগুলো হলো বাকযন্ত্রের সহকারী অংশ। সবগুলোকে নিয়ে সমষ্টি করে আমরা বলতে পারি বাকযন্ত্র। এবার চলো আমরা দেখে নিই একটা ধ্বনির উৎপত্তি কিভাবে হয়। ফুসফুসতাড়িত বাতাস কণ্ঠনালী, মুখবিবর কিংবা নাক দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বাকযন্ত্রের বিভিন্ন স্থানে আঘাত পায়, আর এই সংঘর্ষই উচ্চারণ স্থান, রূপ ও প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ধ্বনির সৃষ্টি করে। অর্থাৎ আমাদের বাতাস যখন ফুসফুস থেকে যখন যে বাতাস বেরিয়ে আসে তখন সেটা আমাদের কণ্ঠনালী, মুখের ভেতরে এবং নাক দিয়ে বেরিয়ে যাওয়ার সময়ে বাকযন্ত্রের বিভিন্ন স্থানে আঘাত পায়। বিভিন্ন স্থান কোনগুলো? এগুলো বাকযন্ত্রের বিভিন্ন স্থান বলতে এই যন্ত্রগুলোর কথা বলা হচ্ছে, স্থানগুলোর কথা বলা হচ্ছে। এখানে আঘাত পাওয়ার ফলে বিভিন্ন ধরনের ধ্বনির সৃষ্টি হয়, আওয়াজের সৃষ্টি হয়, যার ফলে আমাদের মুখ থেকে কথা বেরোয়। আচ্ছা, এরপরে আসি ধ্বনির প্রকারভেদ। ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। আজকে আমি শুধু স্বরধ্বনি নিয়েই আলোচনা করব। এবার স্বরধ্বনির সংজ্ঞা। যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ব্যতিরেক কথার অর্থ হচ্ছে ছাড়া স্বয়ংপূর্ণ ও পরিস্ফুটভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনি প্রকাশিত হয় তাদের স্বরধ্বনি বলে। তাহলে স্বরধ্বনি আমরা বুঝতে পারলাম যে ধ্বনিগুলো নিজেরাই উচ্চারিত হতে পারে, যার উচ্চারণ করার জন্য বা যাকে উচ্চারিত হওয়ার জন্য অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন নেই। এই কারণেই স্বরধ্বনিকে স্বয়ংসম্পূর্ণ ধ্বনি বলা হয়। স্বরধ্বনির সংখ্যা: অ, আ, ই, দীর্ঘ ই, উ, দীর্ঘ উ, ঋ, এ, ঐ, ও, ও। এখানে আমি লিটা বলিনি, কারণ আমাদের বাংলার যে ধ্বনি বা বর্ণ সেগুলো সমস্তই সংস্কৃত থেকে এসেছে। সেখানে লি থাকলেও পরবর্তী বাংলায় লি এর কোনো স্বতন্ত্র ব্যবহার নেই। এ কারণে কিন্তু বাংলা বর্ণমালা থেকে লিকে বাদ দেওয়া হয়েছে। তাহলে লিকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে স্বরধ্বনি কতগুলো থাকলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে বাংলা বর্ণমালায় স্বরধ্বনির সংখ্যা 11টি। আচ্ছা, তাহলে স্বরধ্বনি মোট সংখ্যা কতগুলো হলো? 11টি হলো। এরপরে দেখো স্বরধ্বনি শুদ্ধ উচ্চারণ। অনেক সময় আমরা না জেনে কিংবা দ্রুত উচ্চারণ করার ফলে বা অসাবধানতাবশত কিংবা ধরো কোথাও ভাষার আঞ্চলিকতার কারণে বা পারিপার্শ্বিক অবস্থায় আমরা ভুল শুনে ভুল উচ্চারণ করে থাকি, কিন্তু এই ভুল উচ্চারণগুলো করা একদমই উচিত নয়। ব্যাকরণ শিখতে গেলে সঠিকভাবে এবং সঠিক শুদ্ধ উচ্চারণটা আমাদের করতে হবে। তো আজকে আমি কয়েকটা ধ্বনির শুদ্ধ উচ্চারণ বলে দেবো যেগুলো সচরাচর ভীষণই ভুল হয়। রস্বই, এটা হচ্ছে রস্য কথার অর্থ হচ্ছে ছোট।
অনেকে এই ধ্বনিটাকে ঋষি, হস্যি, হ্রস্ব এরকম করে উচ্চারণ করে থাকেন, তবে সেই উচ্চারণটা একদমই ভুল। সঠিক বা শুদ্ধ উচ্চারণটা হবে হ্রস্ব ই। হ্রস্ব কথার অর্থ ছোট ই। এরপরে দীর্ঘ ই, দীর্ঘ মানে বড়, দীর্ঘ ই। হ্রস্ব উ, দীর্ঘ উ। আমি আরও একবার বলে দিচ্ছি, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। স্বরধ্বনির শুদ্ধ উচ্চারণ হলো, এরপরে আমি আসি স্বরধ্বনির মাত্রা। মাত্রা কাকে বলে? বাংলা বর্ণমালায় স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মাথায় যে সোজা একটা দাগ টানা হয় সেটাই হচ্ছে মাত্রা। এই মাত্রাগুলো সঠিকভাবে আমাদের জানতে হবে, না জানলে কিন্তু কোনো শব্দ গঠন বা বাক্য গঠনের সময় যখন আমরা সেই ধ্বনিগুলোকে লিখব বা বর্ণগুলোকে লিখব, তখন সেই লেখার মাত্রাটা সঠিকভাবে পড়বে না। তাই আমরা দেখে নেব যে মাত্রা কিভাবে কোনটাতে বসছে। প্রথমে চলে আসি পূর্ণমাত্রা। পূর্ণমাত্রা অর্থাৎ পুরোপুরি মাত্রা থাকবে কোন ধ্বনিগুলোর ওপরে? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ। এই যে 6টা ধ্বনি রয়েছে স্বরধ্বনি, এই 6টি স্বরধ্বনির উপরে পূর্ণ মাত্রা অর্থাৎ পুরোপুরি মাত্রা থাকবে, পুরোটা মাত্রা থাকবে। আচ্ছা, এরপরে অর্ধমাত্রা। অর্ধমাত্রা কথার অর্থ হচ্ছে হাফ থাকবে, অর্ধেক থাকবে। এরকম ধ্বনি একটাই রয়েছে, সেটা হলো রি। অর্ধ থাকলেও অর্ধেকটা দেখো মাত্রা দেওয়া আছে। এরপরে মাত্রাহীন। মাত্রাহীনের কথা অর্থ হলো যেখানে কোনো রকমভাবে মাত্রা থাকবে না, অর্থাৎ যে ধ্বনিগুলোতে আমরা মাত্রা ব্যবহার করি না, সেটাই হচ্ছে মাত্রাহীন। এ, ওই, ও এবং ও। তাহলে আমরা জেনে নিলাম যে মাত্রা এই স্বরধ্বনির ক্ষেত্রে কোনটাতে পূর্ণমাত্রা, কোনগুলোতে অর্ধমাত্রা এবং কোনগুলোতে মাত্রা বসবে না। আচ্ছা, এবার আমরা চলে আসি স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ। দেখো, একমাত্র স্বরধ্বনির সংখ্যা 11টি হলেও স্বরধ্বনি কিন্তু সংক্ষিপ্ত রূপ আছে, অর্থাৎ কার আছে 10টি। অ ছাড়া অন্য স্বরধ্বনিগুলির ব্যঞ্জনধ্বনির সঙ্গে সংযুক্ত হলে পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপ ধারণ করে। স্বরধ্বনির এই ধরনের সংক্ষিপ্ত রূপকে কার বলে। তাহলে কার অর্থাৎ যে আমরা বিভিন্ন ধরনের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি, যদি আমি মামা লিখি, দেখবে ময়ের সঙ্গে একটা আকার, আবার ময়ের সঙ্গে একটা আকার আমরা লিখি। এই যে আকার, আটা কি? আটা হচ্ছে স্বরধ্বনি। এই স্বরধ্বনির যে সংক্ষিপ্ত রূপগুলোর আমরা প্রয়োগ করছি সেগুলোকেই বলা হচ্ছে কার। যেমন এগুলো হচ্ছে পূর্ণরূপ, পূর্ণরূপ এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ঠিক যেমন তোমাদের বলি যে কারোর একটা বড় নাম আছে, সে নামটাকে অনেকে ভালোবেসে বা উচ্চারণের সুবিধার জন্য ছোট্ট করে ডাকে, সংক্ষিপ্তভাবে ডাকে, সেটাও হচ্ছে এরকম ব্যাপার, যে এখানে পূর্ণরূপগুলো আছে কিন্তু পূর্ণরূপের বদলে সংক্ষিপ্ত রূপগুলো ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হচ্ছে, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হচ্ছে। কেমন? তো এখানে আমরা দেখে নেব যে এই পূর্ণরূপগুলোর চিহ্নগুলো কী কী, অর্থাৎ সংক্ষিপ্ত চিহ্নগুলো কী কী আছে। আয়ের অর্থাৎ আকার সংক্ষিপ্ত চিহ্ন হচ্ছে, দেখো চিহ্নগুলো দেওয়া আছে। ইকার, আকারের চিহ্ন দিয়ে একটা উদাহরণ, জাম বর্গীয় জয়ে আকার, দেখো সংক্ষিপ্ত চিহ্ন এখানে দেওয়া হয়েছে। ইকার, বাড়ি রয়বিন্দু রয়ে হ্রস্বই। দীর্ঘইকার, নারী রয়ে দীর্ঘই। রস্যুকার, পুতুল পয়রস্যু তয়রস্যু। দীর্ঘকার, নূপুর নয়ে দীর্ঘ। ঋকার, কৃষক, কৃষক বানানোর ক্ষেত্রে কয়ে রি। একার, বেলা। ঐকার, বৈশাখ বয়ে ঐকার। ওকার, মোমবাতি, ওকার মৌমাছি। তাহলে এখানে ভালোভাবে দেখে নাও যে প্রত্যেকটা স্বরধ্বনির যে সংক্ষিপ্ত রূপগুলো রয়েছে সেই রূপগুলোর ব্যবহার কিভাবে হচ্ছে। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ মোট 11টি, কিন্তু কার হচ্ছে মোট 10টি। এগুলো তোমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসবো এই রি ধ্বনিটিকে নিয়ে। রি একটি স্বরধ্বনি, তবু এর উচ্চারণ ব্যঞ্জন ধ্বনির মতো। ঋতু অর্থাৎ ঋতু। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই রিটি স্বরবর্ণের মধ্যে এলো কী করে, যেহেতু উচ্চারণটি ব্যঞ্জন ধ্বনির মতো। স্বরধ্বনিটির কী করে হলো, ব্যঞ্জন ধ্বনি কেন নয়? তো এর প্রশ্নের উত্তরটাও এর থেকে হয়ে যাবে, অর্থাৎ রি।
তো আমরা রি উচ্চারণ করলেও দেখো এখানে কিন্তু লেখার সময় যে ঋতু লিখি, কিন্তু উচ্চারণটা হচ্ছে ঋতু, ব্যঞ্জন ধ্বনির মতো রি। সংস্কৃতে অনেকেই রিকে অর্ধস্বর বলেছেন। বাংলা লিপি বা ধ্বনি যেহেতু সংস্কৃতানুগ, সেহেতু সংস্কৃত স্বরসন্ধি নিয়মের খাতিরে স্বরধ্বনির আওতায় ফেলতে হয় এই রিকে। শুধু তাই নয়, ভারত ও বাংলাদেশ এই দুই দেশের বানান রীতিতেই তৎসম শব্দের বাইরে রি ব্যবহার করা যায় না। তাই একসময় খ্রিস্ট লেখা হলেও এখন আমাদের খ্রিস্ট লিখতে হয়। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই রি এর ব্যবহার কিন্তু আমাদের এই সংস্কৃত স্বরসন্ধি নিয়মের জন্যই আমাদের স্বরধ্বনির মধ্যে রাখতে হচ্ছে, যাকে আমরা ফেলতে পারছি না। তো এখন আমাদের এই বানানটাই লিখতে হয়। এই বানানটা কিন্তু এখন আমরা লিখতে পারি না। এরপরে চলে আসবো এ। একারের ব্যবহার, অর্থাৎ দুই রকমের একার দেখা যায়। প্রথমত একটা দেখো, এখানে একারের পরে পাশে একটা আমি গোল দিয়ে দিয়েছি, একটা দাগ আছে একারের পাশে, যেটাকে একটা মাত্রা বা আঁকড়া বা আঁকড়ি বলা যেতে পারে। তো এখানে আর দ্বিতীয়ত একটা আছে একার, যেটা নর্মাল একার। তো এই দুটো একারের দু রকম পার্থক্য আছে। আমরা বাংলায় দুই রকমের একারের ব্যবহার পাই। তো চলে আসি প্রথম একার। এই একারের যে ব্যবহার সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের, দেখো আমি এখানে লিখে দিয়েছি যে সহজপাঠ বই, যেটা আমরা একদম শিশুকাল থেকে পড়েছি ছোটোবেলায়, সেই সহজপাঠ বইয়ের প্রথম ও দ্বিতীয় ভাগে রয়েছে, আবার কিশলয় বইয়ের প্রথম ভাগেও রয়েছে। তো কেন এখানে আঁকড়ি বা মাত্রা হচ্ছে আর কেনই বা এখানে হচ্ছে না, এই দুটো একারের পার্থক্যটাই বা কী, আর দুটো একারের ব্যবহারটাই বা কীরকম হয়। তো প্রথমে এই যে মাত্রা দিয়ে বা আঁকড়ি দিয়ে যে একারটা রয়েছে সেটার উচ্চারণ কীরকম হয়, অ্যা, অর্থাৎ এই আঁকড়াটার মানে হচ্ছে অ্যা। যখন বলি খেলা, তখন আমরা যদিও লিখছি ক্ষয় একার, উচ্চারণ করছি কিন্তু খেলা, খ্যা, অর্থাৎ একটা অ্যা আসছে। কিংবা মেলা, দেখো আমরা লিখছি ময় একার, আমরা কিন্তু কেউ খেলা কিংবা মেলা এরকম বলি না, আমরা কি বলি, খেলা বলি আর মেলা বলি এখানে। তো এই খেলা এবং মেলা এই দুটোতে আমাদের দেখে নিতে হবে যে উচ্চারণ পার্থক্যটা কি আছে। তো এখানে দেখো খেলা আঁকড়িযুক্ত একার, মেলা আঁকড়িযুক্ত একার। তো এখানে ক্ষয় একার লয় একার উচ্চারণ করছি খেলা, ক্ষয়ে জফলা, এই যে জফলাটা আসছে অয় জফলা আকার, এটাই হচ্ছে এই আঁকড়ি বা মাত্রা। মেলা অর্থাৎ উচ্চারণ করছি ময় জফলা আকার, এটাই হচ্ছে এ মাত্রা বা আঁকড়ি। এরপরে চলে আসি নর্মাল একার, যার দেখো পাশে কোনো কিন্তু মাত্রা বা আঁকড়ি নেই। এই উচ্চারণটা একারের মতো হবে, যেমন চেনা, আমরা কিন্তু চেনা বলছি না কিংবা মেধা বলছি না, আমরা কি বলছি, চেনা বলছি এবং মেধা বলছি, অর্থাৎ উচ্চারণটা একারেরই আসছে, চ একার নয় আকার, চেনা আর মেধা। তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে যে যখনই এর উচ্চারণ হবে, তখন তোমরা যখন কোনো শব্দ লিখবে যে শব্দে একার থাকলে উচ্চারণটা এর মতো আসছে, তখন অবশ্যই এখানে একটা আঁকড়ি বা মাত্রা দেবে। আর যখন শুধুমাত্র একারের উচ্চারণ থাকবে, তখন কিন্তু শুধুমাত্র একটা নর্মাল একার দেবে, যেখানে কোনো রকম আঁকড়ি বা মাত্রা থাকবে না। তাহলে আজকে আমার আলোচনা এতদূর থাকবে। পরবর্তী স্বরধ্বনির বিভাগ কত রকমের হয় এবং কিভাবে আমরা স্বরধ্বনি কোন কোন উচ্চারণ স্থান থেকে উচ্চারণ করি, সেই বিষয়ে একটা আলাদা ভিডিও তোমাদের দিয়ে দেব।